4 বছরের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যৌথ পদক্ষেপ নিতে আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র চীন ঐক্যমত্য, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস। ভারী তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তর পূর্বাঞ্চল, বন্ধ হয়ে গেছে যানবাহন, ট্রেন ও বিমান চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ। আফগানিস্তান ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসল ভারত, শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ঘোষণা। অংশ নেয়নি চীন ও পাকিস্তান। এবং লন্ডন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঢাকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা, ব্যবসায়ীদের আগ্রহ প্রকাশ। 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্স বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দুই দেশ। প্যারিসে স্থানীয় সময় বুধবার বিকেলে সেখানকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সংগঠন বিডেফের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কথা বলেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশ ফরাসি বিনিয়োগ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি বাণিজ্যের হিসেবে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক রপ্তানির গন্তব্য ইউরোপের ক্ষমতাশালী দেশ ফ্রান্স। প্রধানত গার্মেন্টস, হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, চামড়া, পাট ও পাটজাত পণ্যই রপ্তানি হয় বাংলাদেশ থেকে। ব্যবসায়ীদের মতে রপ্তানি পণ্যের বৈচিত্র্য না থাকায় এই বাজারটি চাহিদা মতো বাড়ছে না। তবে এবার বাজার সম্প্রসারণে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্স সফরের দ্বিতীয় দিন বুধবার স্থানীয় সময় বিকেলে প্যারিসের একটি হোটেল থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশটির ব্যবসায়ীদের সংগঠন মিডেফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ বিনিয়োগ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত। We must aim to double the volume of bilateral trade by 2025. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. ফ্রান্স বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় অধিষ্ঠিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময় এখন এগিয়ে যাওয়ার। During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. আগামী বছর ফ্রান্স বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ফরাসি ব্যবসায়ীদের যোগাযোগ বজায় রেখে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। কার্বন নির্গমন রোধ সহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ পদক্ষেপ নিতে আকস্মিকভাবে ঐক্যমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। পাশাপাশি আগামী দশকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোরও আশ্বাস দিয়েছে দুই দেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান COP26 সম্মেলনে এ ঘোষণা আসে। জাতিসংঘের আয়োজনে স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে জলবায়ু সম্মেলন COP26। সম্মেলন শেষ হবে আগামী শুক্রবার। সময় ফুরিয়ে আসছে দ্রুত, হাতে আছে আর মাত্র একদিন। প্রতিদিনকার মতো এদিনও বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিশ্ব নেতাদের প্রতিনিধিরা। তবে বুধবার এলো অনেকটাই অপ্রত্যাশিত এক ঘোষণা। যুক্তরাষ্ট্র ও চীন এক যৌথ ঘোষণায় জানায়, জলবায়ু সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে তারা। সম্মেলনে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে মতপার্থক্যের কোনো অভাব না থাকলেও জলবায়ুর সংকট নিরসন বিষয়ে সহযোগিতার মাধ্যমে কাজটি সম্পন্ন করাই এখন একমাত্র উপায়। I am pleased to announce on behalf of President Biden and Secretary Blinken that we have agreed to a basic framework for this cooperation going forward. The United States and China have no shortage of differences, but on climate,
On climate, cooperation is the only way to get this job done. This is not a discretionary thing, frankly. This is science. It's math and physics that dictate the road that we have to travel. চীনের শীর্ষ জলবায়ু আলোচক শি জেনহুয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, কার্বন নির্গমন কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে চীন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পুরো মানবজাতির উপর পড়েছে। এতে আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থ থাকাও নির্ভর করছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের চেয়ে সম্মতি বেশি রয়েছে। 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী কার্বন নির্গমন হ্রাসের মাধ্যমে বৈশ্বিক গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রেখে উষ্ণতা বৃদ্ধি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ব নেতারা। যদিও আগের সেই চুক্তিতে সই করতে অসম্মতি জানিয়েছিল চীন। এর পরিবর্তে জাতীয় পরিকল্পনা গ্রহণের কথা বলেছিল দেশটি। তবে এবারের ঘোষণার পর আশার আলো দেখছেন পরিবেশ বিজ্ঞানীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় চলমান COP26-এ গ্লাসগো চুক্তির প্রাথমিক খসড়া চূড়ান্ত করা হয়েছে। সম্মেলনের শেষ দিন এটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এদিকে চূড়ান্ত এই খসড়া প্রকাশের পরপরই জলবায়ুর পরিবর্তন ঠেকাতে সব ধরনের সীমাবদ্ধতা দূর করে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গ্লাসগোতে জলবায়ু সম্মেলন শেষ হওয়ার আর মাত্র 2 দিন বাকি। এর আগে প্রায় 200 দেশের আলোচকরা গ্লাসগো চুক্তি সইয়ের লক্ষ্যে এর খসড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে চুক্তির প্রাথমিক খসড়া। এতে বৈশ্বিক তাপমাত্রা কমানো, জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তায় ধনী দেশগুলোকে উদ্বুদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোকপাত করা হয়েছে। এবারের COP26-কে প্যারিস চুক্তি পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অর্ধেক জনসংখ্যা 2030 সালের মধ্যে ঝুঁকিতে পড়বে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় বার্ষিক $10,000 কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল। যদিও এখন পর্যন্ত ওই অর্থের বণ্টন নিয়ে বিশ্ব নেতাদের তেমন কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। ধনী দেশগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত সহযোগিতা না করারও অভিযোগ করে আসছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। আর তাই খসড়ায় উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যথেষ্ট অর্থ সহায়তার আহ্বান জানানো হয়েছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা ও কার্বন নিঃসরণের হার বাড়তে থাকায় মানবজাতির জন্য তা বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। আর তাই কিভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায়, উন্নত দেশগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে ওই প্রাথমিক খসড়াতে। এদিকে গ্লাসগো চুক্তির প্রথম খসড়া প্রকাশের পরপরই জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে চূড়ান্ত খসড়া প্রকাশের আগেই সব ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। COP26-এর চূড়ান্ত খসড়ায় জলবায়ু পরিবর্তন ঠেকাতে এ পর্যন্ত দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে মধ্যস্থতাকারী দল দায়িত্বের সঙ্গে কাজ করছে। যদিও এখনো অনেক কিছু করা বাকি। এখন সময় সব ধরনের সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে একসঙ্গে কাজ করার। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে একসঙ্গে কাজ করার বিকল্প নেই। চলমান COP26-এ জলবায়ু পরিবর্তন ঠেকাতে গ্লাসগো চুক্তির খসড়া যাতে উন্নত দেশগুলো অনুমোদন দেয়, বর্তমানে সে লক্ষ্যে সমঝোতা চলছে। আগামী 12 নভেম্বর শেষ হবে এবারের জলবায়ু সম্মেলন। রাইসা জান্নাত, সময় সংবাদ। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ছোট আকারের রিঅ্যাক্টর নির্মাণে হাত দিয়েছে ব্রিটেন। এরই মধ্যে রোলস রয়েল সহ 3 প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে $54 কোটি 60 লাখ তহবিলও গঠন করা হয়েছে। কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় আনতেই এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। আর নতুন এই প্রকল্পে সৃষ্টি হবে 40,000 মানুষের কর্মসংস্থান। পরিবেশকে দূষণমুক্ত রাখতে উন্নত প্রযুক্তি ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে কয়েক দশক ধরেই বেশ জোরে সোরে কাজ চলছে পৃথিবীব্যাপী।
এবার সহজে ও কম খরচে এই কাতারে বিশ্ববাসীকে সামিল করতে উদ্যোগ নিয়েছে ব্রিটেন। প্রথমবারের মতো স্মল মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরিতে কাজ শুরু করেছে দেশটি। এরই মধ্যে 54 কোটি 60 লাখ ডলারের তহবিলও গঠন করা হয়েছে, যেখানে ব্রিটেন দিয়েছে 28 কোটি 30 লাখ ডলার আর বাকি 26 কোটি 30 লাখ ডলার দিয়েছে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েল সহ 3টি বেসরকারি প্রতিষ্ঠান। দেখুন, এটা খুবই ভালো উদ্যোগ বলে আমরা মনে করছি। স্মল মডুলার রিঅ্যাক্টর অত্যাধুনিক প্রযুক্তির একটি সন্নিবেশ। এটি সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে যুক্তরাজ্য খুবই আত্মবিশ্বাসী। এটা তো বলা যায়, এখানে ভালো বেতনে 40,000 মানুষের কর্মসংস্থান হবে। এমনভাবে এসব স্মল রিঅ্যাক্টর বানানো হবে যেন তা কম খরচে সহজেই বহন করা ও স্থাপন করা যায়। বলা হচ্ছে একটি রিঅ্যাক্টর থেকে বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ করা যাবে প্রায় 10 লাখ বাড়িতে। এটা এমন একটা প্রকল্প যা আজ শুরু হলে আজকেই বাজারে প্রভাব ফেলতে সক্ষম। এখানে যেমন ভালো কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি কার্বনের দূষণমুক্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে। বিশ্বব্যাপী তো প্রতিনিয়ত হাইড্রোজেন, সিনথেটিক ফুয়েল সহ দূষণমুক্ত জ্বালানির চাহিদাও বাড়ছে। আশা করা হচ্ছে নতুন এই উদ্যোগ সফল হলে স্মল রিঅ্যাক্টরের মাধ্যমে জ্বালানি সরবরাহ করতে 2030 সাল লেগে যাবে। এদিকে এ খাতে রোলস রয়েলসের বিনিয়োগের খবর ছড়িয়ে পড়তেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়ে গেছে 4%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। টানা কয়েকদিনের তুষারপাতে চীনের উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি প্রদেশের রেকর্ড তুষারপাতে বন্ধ হয়ে গেছে যানবাহন, ট্রেন ও বিমান চলাচল। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কয়েকদিনের ভারী তুষারপাতে ঢেকে গেছে চীনের উত্তর পূর্বাঞ্চল। লিয়াওনিং প্রদেশের সড়কে 23 ইঞ্চি বরফের স্তূপ জমায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার পর্যন্ত বন্ধ ছিল অধিকাংশ এক্সপ্রেসওয়ের টোল স্টেশন। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি স্থানীয় ও আন্তর্জাতিক ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন অনেকে। রাস্তা থেকে তুষার সরাতে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ। উদ্ধার কাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ গাড়ি। লিয়াওনিং প্রদেশের শানয়াং শহরে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ কমে গেছে। এই পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ কিছু সবজির সরবরাহ বাড়িয়ে বাজার ও মুদি দোকানগুলোকে সেগুলোর মূল্য কম রাখার আহ্বান জানিয়েছে। এছাড়া তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 9 লাখ বাড়িঘর। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ কয়লা আমদানি বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে। তুষার ঝড়ের কারণে আবহাওয়া বিভাগ ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তায় পর্যটকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে তুষারপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে চীনের আবহাওয়া বিভাগ। এ সময় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কয়েক ঘন্টার ব্যবধানে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। দেশটির কুরুনাগালা শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। এদিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাজধানী চেন্নাই সহ রাজ্যটির 20 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনাও দিয়েছে কর্তৃপক্ষ। বন্যায় নাকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। মঙ্গলবারও ভারী বৃষ্টি এবং প্রবল বজ্রপাত হয় দেশটিতে। এতে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এদিন দেশটির কুরুনাগালা শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ সময় বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়, হতাহত হন অনেকে। নতুন করে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় কয়েকশো বাসিন্দাকে। তবে আগামী দুদিনে বৃষ্টিপাত কমে আসবে বলে জানায় দুর্যোগ প্রতিরক্ষা অধিদপ্তর। তবে বৃষ্টি কমলেও মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এখনও টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন জেলায়। মঙ্গলবার রাতেও ভারী বৃষ্টি হয় রাজধানী চেন্নাই সহ আশপাশের এলাকায়। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগামী দুদিন ভারী বর্ষণ চলতে থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। ফলে রাজধানী চেন্নাই সহ রাজ্যটির 20টি জেলায় রেড অ্যালার্ট সতর্কতা জারি করেছে প্রশাসন। এক ভিডিও বার্তায় তামিলনাড়ু পুলিশের মহাপরিচালক সকলকে ঘরে থাকারও নির্দেশ দেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তামিলনাড়ু রাজ্য সরকার রাজধানী চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গেলপেট ও তিরুভাল্লুর সহ মোট 9টি জেলায় আগামী দুদিনের জন্য সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন। এছাড়া নতুন করে 13টি জেলায় জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। জিনিয়া শেখ, সময় সংবাদ। আফগানিস্তান ইস্যুতে এবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসল ভারত। বুধবার নয়াদিল্লিতে বৈঠকে রাশিয়া, চীন, উজবেকিস্তান সহ 7টি দেশ যোগ দিলেও
অংশ নেয়নি ভারতের সঙ্গে চিরবৈরী প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তান। বৈঠক শেষে এক বিবৃতিতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ঘোষণা দেয় অংশ নেয়া দেশগুলো। চলতি বছরের 15ই আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকেই আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ভারত। তালেবানকে সামাল দিতে বিভিন্ন দেশের সঙ্গে চালায় যোগাযোগ। আফগানিস্তান বিষয়ে ইরান ও রাশিয়ার পর তাই এবার বৈঠক ডাকল ভারত। বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়া, ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, আফগানিস্তানের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আফগানিস্তানের দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে চাই। আফগান ইস্যুতে বহুপাক্ষিক এ বৈঠকে বিভিন্ন বিষয় উঠে এসেছে, যেগুলো নিয়ে সামনের দিনগুলোতে আমরা কাজ করব। আফগানিস্তানের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে। নয়াদিল্লির এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তান। বেইজিং এর পক্ষ থেকে প্রতিরক্ষা সচিবের পূর্ব শিডিউলের কারণে বৈঠকে অংশ না নেওয়ার কথা বললেও ইসলামাবাদ কোনো বক্তব্য দেয়নি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। লন্ডন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঢাকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এর ব্যবস্থা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। লন্ডনের একটি হোটেলে ডিএসইর আয়োজনে শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়। প্রবাসীরাও শেয়ার বাজার ও বন্ডের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। লন্ডন থেকে শোয়েব কবিরকে সঙ্গে নিয়ে সানভীর রূপলের রিপোর্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট বিনিয়োগের প্রায় ৯,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রবাসীদের। তবে এই বিনিয়োগ আগামী ৩ বছরের মধ্যে ৩ গুণ করতে চায় ডিএসই। এই লক্ষ্য সামনে রেখে লন্ডনের হলিডে ইন হোটেলে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের আহ্বান জানায় ডিএসই কর্তৃপক্ষ। এখানে যারা ইনভেস্ট করতেছে ওইটা ট্র্যাক হবে হচ্ছিল ওই 20টা কোম্পানি বাংলাদেশের, এবং ওই 20টা কোম্পানির শেয়ারই তারা আসলে কিনতেছে। কিন্তু ইফেক্টিভলি এটা কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জেই কিন্তু ইনভেস্ট হচ্ছে থ্রু লন্ডন স্টক এক্সচেঞ্জ। এই ব্যাপারে আমরা লন্ডন স্টক এক্সচেঞ্জের সাথে কথা বলেছি এবং তারাও খুব ইন্টারেস্টেড এটার ব্যাপারে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি জানান, শেয়ার বাজার নিয়ে প্রবাসীদের যে নেতিবাচক ধারণা রয়েছে তা কাটিয়ে উঠতে নিরাপদ বিনিয়োগের সুযোগ চান তারা। যদিও ট্রেড এখানে হলেও কিন্তু ক্যাপিটালটা বাংলাদেশে চলে যাবে, বাট এই যে ইনস্টিটিউশনটা ইনভলভ হবে লন্ডন স্টক এক্সচেঞ্জ, এটা আরও কনফিডেন্স এনআরবিতে বাড়াবে। আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। বিএসইসি চেয়ারম্যান বলেন, প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে বড় ভূমিকা পালন করবে যুক্তরাজ্যে আয়োজিত সামিট। তা আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আগামী বছরও হয়তো করব বলে আশা করছি। বন্ড মার্কেট ও শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ হলে অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেট যেটা যে কোনো একটা ইকোনমি বা ভাইব্রেন্ট ইকোনমির জন্য মেজর আপনি দেখবেন যে সহায়ক ভূমিকা পালন করে। আমেরিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে ডিএসই। প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডিএসই। তবে প্রবাসী ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে তাদের যে নেতিবাচক ধারণা আছে সেই নেতিবাচক ধারণা কাটিয়ে ইতিবাচক ধারণা পোষণ করতে হলে এবং বিনিয়োগ করতে হলে তারা বিনিয়োগের নিশ্চয়তা চান। সানভীর রূপল, সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক করেছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সাক্ষাৎ করা মানে আগুন নিয়ে খেলা করা। এরপরও যোগাযোগ চালিয়ে গেলে এতে যুক্তরাষ্ট্র নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘের আয়োজনে স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে জলবায়ু সম্মেলন COP26। সম্মেলন শেষ হবে আগামী শুক্রবার। সময় ফুরিয়ে আসছে দ্রুত, হাতে আছে আর মাত্র একদিন। প্রতিদিনকার মতো এদিনও বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিশ্ব নেতাদের প্রতিনিধিরা। তবে বুধবার এলো অনেকটাই অপ্রত্যাশিত এক ঘোষণা। যুক্তরাষ্ট্র ও চীন এক যৌথ ঘোষণায় জানায়, জলবায়ু সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে তারা। সম্মেলনে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি
জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে মতপার্থক্যের কোনো অভাব না থাকলেও জলবায়ুর সংকট নিরসন বিষয়ে সহযোগিতার মাধ্যমে কাজটি সম্পন্ন করাই এখন একমাত্র উপায়। Tonight, I am pleased to announce on behalf of President Biden and Secretary Blinken that we have agreed to a basic framework for this cooperation going forward. The United States and China have no shortage of differences, but on climate, cooperation is the only way to get this job done. This is not a discretionary thing, frankly. This is science. It's math and physics that dictate the road that we have to travel. তাইওয়ান ইস্যুতে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নানা কর্মকাণ্ডে ক্ষুব্ধ চীন। মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান সফরকে কেন্দ্র করে ফের ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, টাইপের সঙ্গে মার্কিনীদের যোগাযোগের চেষ্টা অঞ্চলটিকে অশান্ত করে তুলতে পারে। কয়েকজন মার্কিন আইন প্রণেতার তাইওয়ান সফর এক চীনা নীতির প্রতি অসম্মান। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠানো এড়িয়ে চলুন। এমন কিছু করবেন না যা চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আরও বলেন, দ্বীপটির বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে সাক্ষাৎ করা মানে আগুন নিয়ে খেলা করা। আমরা যুক্তরাষ্ট্রকে একটি বিষয় বোঝার অনুরোধ করছি, আর তা হলো তাইওয়ানের স্বাধীনতার পক্ষে শক্তির সঙ্গে যোগাযোগ করার অর্থ আগুন নিয়ে খেলা করা। এতে নিজেরাই পুড়ে যাবেন। চীনের পুনরায় একত্রীকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে কোনো ব্যর্থ চেষ্টা করবেন না। এর আগে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের একটি দল স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন নৌবাহিনীর বোয়িং C-40 সামরিক বিমানে তাইপে পৌঁছায়। বিমানবন্দরে কিছুক্ষণ অবস্থানের পর বিমানটি জাপানের ওকিনাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কর্মীদের অগ্রাধিকার দিয়ে পর্তুগালে পাস হওয়া নতুন শ্রম আইন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে নিয়োগকর্তা যোগাযোগ করলেই তাকে গুনতে হবে জরিমানা। কর্মী চাইলেই বাসা থেকে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে নিয়োগকর্তাকে গুনতে হবে অতিরিক্ত বিদ্যুৎ ও ইন্টারনেট বিলের খরচ। এমন অনেক কর্মী বান্ধব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন আইনটিতে। লিসবন থেকে সে খবর জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। সম্প্রতি কর্মীদের অনুকূলে একটি বড় আইনগত পদক্ষেপ নিয়েছে পর্তুগাল। দেশটির সরকার এমন একটি আইন পাশ করেছে যেখানে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে কোম্পানি বা নিয়োগকর্তার কর্মসংক্রান্ত যোগাযোগকে অবৈধ ঘোষণা করা হয়েছে, যা নিয়ে এখন চলছে রীতিমতো আলোচনা। পর্তুগালের ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জানায়, গেল শুক্রবার দেশটির পার্লামেন্টে নতুন এই শ্রম আইনের অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে, কর্মঘণ্টা শুরুর আগে ও কর্মঘণ্টা শেষ হওয়ার পর কোম্পানি বা নিয়োগকর্তা যদি কর্মীর সঙ্গে কর্মসংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন তাহলে বড়সড় জরিমানার মুখে পড়তে পারেন। এই যোগাযোগের মধ্যে থাকতে পারে কর্মীকে কল করা, ইমেইল বা টেক্সট করা, ফেসবুকের যোগাযোগও থাকছে এর আওতায়। আর এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। আইনটি যেসব কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য যাদের 10 জনের বেশি কর্মচারী রয়েছে। এতে আরও বলা হয়েছে, কর্মী যদি ঘরে বসে কাজ করেন সেক্ষেত্রে বিদ্যুৎ ও ইন্টারনেট বিলের ব্যয়ভার বহনে কোম্পানি কর্মচারীকেই সহায়তা করবে। এছাড়া বাড়িতে বসে কাজ করার সময় কর্মীদের নজরদারি করতে পারবেন না নিয়োগকর্তা। নতুন আইন পাশের খবরে খুশি প্রবাসী কর্মীরাও। এই আইনটি কর্মী বান্ধব বা কর্মচারীদের পক্ষে অনেক বেশি উপকারিতা রয়েছে। নির্ধারিত সময়ের বাইরে কেউ কোনো কর্মীকে আপনার বেশিক্ষণ কাজ করাতে পারবে না, সেটা বাধ্য করানো যাবে না। আর যারা অনলাইনে কাজ করে তা আমি মনে করি তাদের জন্য এটা একটা ভালো নিউজ। আইন অনুযায়ী কোনো কর্মীর সন্তানের 8 বছর বয়স না হওয়া পর্যন্ত তিনি চাইলে বাড়িতে বসে কাজ করার অধিকার দাবি করতে পারবেন। আর কর্তৃপক্ষকে বাধ্যতামূলকভাবে এ দাবি মেনে নিতে হবে। দাবি না মানলে কোম্পানিকে গুনতে হবে জরিমানা। নতুন আইনটি কর্মীদের মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের উন্নতিতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পদত্যাগ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন। স্থানীয় সময় বুধবার পদত্যাগ করেন তিনি।
তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত লোফ ভেনি দেশটির তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন। 2014 সালে ক্ষমতায় আসার আগে 8 বছর বিরোধী দলে ছিলেন তিনি। পরে তাঁর দল সোশ্যাল ডেমোক্র্যাট নির্বাচনে জয় পেলে প্রধানমন্ত্রী হন লোফ ভেন। এদিকে তাঁর এই পদত্যাগের কারণে সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হবার পথ খুলে গেছে দেশটির অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের। আগামী সপ্তাহে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে পার্লামেন্টের অনুমোদন পেলে তিনি সুইডেনের প্রধানমন্ত্রীর আসনে বসবেন। শ্রীলঙ্কায় ফসলি জমিতে রাসায়নিক সার ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞার কারণে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। সার ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন তারা। কৃষকরা বলছেন, সার আমদানি বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ, কমে গেছে উৎপাদন। এতে আগামী মৌসুমে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। দেখে মনে হবে মৃতদেহের কফিন ঘাড়ে শবদাহের জন্য হেঁটে যাচ্ছেন হাজারো মানুষ। আসলে তা নয়। কফিন ঘাড়ে রাস্তায় বিক্ষোভ করছেন শ্রীলঙ্কার কৃষকরা। কফিনের গায়ে লেখা কৃষিকাজের মৃত্যু। জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে চলতি বছরের শুরুর দিকে রাসায়নিক সার, কীটনাশক ও ভেষজনাশক আমদানি নিষিদ্ধ করে শ্রীলঙ্কা সরকার। সরকারের হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কৃষকরা। বিতর্কিত ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার কৃষি মন্ত্রণালয়ের সামনে ফসল পুড়িয়ে প্রতিবাদ জানান তারা। আজকে ফসল চাষের জন্য আমাদের জমিতে কাজ করার কথা, অথচ আমরা সারের ইস্যুতে রাস্তায় নেমেছি। আমরা ধান চাষি, জমি চাষ করি। এই মুহূর্তে বড় সমস্যা হলো সার। আশা করছি পরিমাণে অল্প হলেও আমরা সার পাবো। যদি না পাই তাহলে আর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই, কেননা কম্পোস্ট সার তৈরির কোনো ধারণাই আমাদের নেই। কৃষকদের প্রতিবাদের মুখে ভারত থেকে অক্টোবর মাস থেকে সীমিত পরিসরে পটাশিয়াম ক্লোরাইড ও নাইট্রোজেন আমদানি করছে লঙ্কান সরকার। দেশটির কৃষিবিদরা বলছেন, সার ও কীটনাশক আমদানি নিষিদ্ধের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। উৎপাদন কমে যাওয়ায় আগামী মৌসুমে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা তাদের। স্বাধীনতার পর এটি সবচেয়ে খারাপ সিদ্ধান্ত সরকারের। এমন সিদ্ধান্তে দেশটির খাদ্য নিরাপত্তায় প্রভাব পড়বে। এবছরের শুরুতে শ্রীলঙ্কার এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গড় কৃষি উৎপাদনশীলতা 20% কমে গেলে শ্রীলঙ্কায় জিডিপি 3.5% কমতে পারে। এতে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়বে দেশটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্বব্যাপী প্রতিবন্ধী শিশু সংখ্যা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউনিসেফ। এতে বলা হয়েছে, বিশ্বে প্রতিবন্ধী শিশু সংখ্যা প্রায় 24 কোটি। এতে আরও বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক শিশুদের তুলনায় বেশি সুবিধা বঞ্চিত। প্রতিবেদনে 42টি দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে শিশুর সুস্থতার 60টির বেশি সূচক রয়েছে, যার মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য, নিরাপদ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা, সহিংসতা ও শোষণ থেকে সুরক্ষা, শিক্ষা ইত্যাদি রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর বিরুদ্ধে মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করার অভিযোগে দায়ের করা একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। দেশটির 3 মুসলিম নাগরিকের অভিযোগ, যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের উপর বেআইনিভাবে নজরদারি করছে FBI। যদিও অভিযোগ অস্বীকার করে শুনানিতে মামলার বিরোধিতা করেন মার্কিন গোয়েন্দা সংস্থাটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 9/11 হামলার পর থেকেই কোণঠাসা যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানরা। ধর্মীয় বিদ্বেষের কারণে বিভিন্ন সময় হামলার শিকার হন তারা। সামাজিকভাবেও রয়েছে নানামুখী সংকটে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের হাইকোর্টে খোদ কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI-র বিরুদ্ধে মুসলিমদের উপর নজরদারির অভিযোগে একটি মামলা রুজু হয়। ক্যালিফোর্নিয়ার 3 মুসলিমের দায়ের করা মামলায় বলা হয়, 2001 সালে সন্ত্রাসী হামলার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে বেআইনিভাবে নজরদারি করছে FBI। ওই 3 মুসলিমের দাবি, তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করছে FBI। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, যুক্তরাষ্ট্রে শত শত মানুষের বিরুদ্ধে কেবল ধর্মের কারণে গোয়েন্দা নজরদারি চালানো হয়, যা সুস্পষ্ট ধর্মীয় বৈষম্য ও তাদের অধিকার লঙ্ঘন। এটি মার্কিন সংবিধান পরিপন্থী।
শুনানিতে মামলার বিরোধিতা করছে এফবিআই। মার্কিন এ তদন্ত সংস্থার দাবি, ধর্মীয় বৈষম্যের অভিযোগে এফবিআইয়ের বিরুদ্ধে মামলা করা যায় না, কারণ তাতে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। মার্কিন সরকারেরও দাবি, গোপনীয়তা বজায় রেখে এফবিআইকে তাদের কাজ অব্যাহত রাখতে দেওয়া উচিত। তবে সরকারের ওই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতি নীল গরসাস। জানা যায় 2006 থেকে 2007 সাল পর্যন্ত গ্রেগ মন্টেল নামের এক ব্যক্তিকে তথ্য সরবরাহকারী হিসেবে নিয়োগ দেয় এফবিআই। 9/11 হামলার পর সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে মুসলিমদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেন ওই ব্যক্তি। তিনি ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন। মুসলমানদের সঙ্গে সখ্যতা গড়ে বিভিন্ন সময় তাদের কথোপকথন রেকর্ড করার পাশাপাশি চালাতেন গোয়েন্দা নজরদারি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। অ্যাপলের তৈরি প্রথম কম্পিউটার $4 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3.5 কোটি টাকায় নিলামে বিক্রি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত নিলামে উঠে 45 বছর আগে তৈরি অ্যাপলের কম্পিউটারটি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। তখনও প্রযুক্তি দুনিয়ায় রাজত্ব শুরু করেনি অ্যাপল। স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক নিজের হাতেই অ্যাপল তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের তৈরি সেই অ্যাপল 1 এখনকার ম্যাকবুকের পূর্বপুরুষ। এরকম প্রায় 200টি কম্পিউটার সে সময় বানিয়েছিলেন তারা। 45 বছর আগের অরিজিনাল অ্যাপল কম্পিউটার, যা সেই সময় পরিচিত ছিল চ্যাপি কলেজ অ্যাপল 1 নামে, সেটি এবার নিলামে উঠল। কম্পিউটারটি স্টিভ জবসের বোন প্যাটি জবস এবং ড্যানিয়েল কোড জবসের বাড়িতে পাওয়া যায়। নিলামের আগে ধারণা করা হয়েছিল কম্পিউটারটির দাম উঠতে পারে $6 লাখ মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 5.15 লাখ টাকা। শেষ পর্যন্ত তা বিক্রি হলো $4 লাখ। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার মনরোভিয়ায় নিলামকারী জন মোরান এটি নিলামে তোলেন। স্টিভের তৈরি বাকি কম্পিউটার থেকে এটি একটি বিশেষ আলাদা। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে 45 বছরের পুরনো এই কম্পিউটারটি। এই কোয়া কাঠ খুবই মূল্যবান, কেবলমাত্র হাওয়াই দ্বীপে পাওয়া যায় এই কাঠ। এই ডিভাইসটি জবস এবং ওজনিয়াক দ্বারা যৌথ তৈরি করা 200 কম্পিউটারের মধ্যে এমন একটি, যা কোম্পানির শুরুর দিকে গ্যারেজের মধ্যে তৈরি করা হয়েছিল। সেখান থেকেই আজ অ্যাপল পৌঁছেছে $2 ট্রিলিয়ন মার্কিন। স্টিভ এবং ওজনিয়াক কম্পিউটারগুলোকে কম্পোনেন্ট পার্টস হিসেবে বিক্রি করছিলেন। 200টির মধ্যে 175টি বিক্রি হয়েছিল $666 মার্কিন। এর মধ্যে 50টি কিনে নিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে বাইট শপের মালিক। কাঠের বাক্সের মধ্যে থাকা অ্যাপলের শুরুর দিনের সেই কম্পিউটারের নিলাম নিয়ে প্রযুক্তি দুনিয়ায় বেশ আগ্রহের সৃষ্টি হয়। এর আগে $50,000 নিলামে উঠেছিল অ্যাপল কর্তা স্টিভ জবসের বায়োডাটা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরকে কারু ও লোকশিল্পের জন্য ক্রিয়েটিভ সিটির স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এ খবরে শহরটির বাসিন্দাদের পাশাপাশি স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আনন্দ প্রকাশ করেছেন। থরে থরে সাজানো কারুশিল্পীদের তৈরি নানা সামগ্রী, দেয়ালে দেয়ালে টাঙানো পশমি চাদর, এসবের পরতে পরতে লোকজ ঐতিহ্যের ছাপ। এটি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত শ্রীনগর শহরের ক্রাফট মিউজিয়ামের ভেতরের দৃশ্য। লোক ও কারুশিল্পের জন্য যে শহরটি আগে থেকেই সুপরিচিত। এই শ্রীনগরকে ক্রিয়েটিভ সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। ইউনেস্কোর নেটওয়ার্ক অব ক্রিয়েটিভিটি সিটিজ তালিকায় যুক্ত করা হয়েছে শহরটির নাম। ভারতের মুম্বাই, হায়দ্রাবাদ, জয়পুরের পর এ তালিকায় যুক্ত হলো শ্রীনগর। কাশ্মীরে নানা ধরনের শিল্পপণ্য তৈরি হয়ে থাকে। পর্যটকদের কাছে অঞ্চলটির পশমি চাদর, কার্পেট, পাটি, পিরান, হাতের কাজ করা শীতের পোশাক অত্যন্ত জনপ্রিয়। এছাড়া কাঠের ওপর খোদাই করা শিল্পকর্ম, কাগজ দিয়ে তৈরি ক্রাফট ও বেশ কিছু পারফরমেন্স আর্টও সুপরিচিত। কারু ও লোকশিল্পের জন্য ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত শ্রীনগরের বাসিন্দারা। এ খবরে আনন্দ প্রকাশ করেছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক টুইটার বার্তায় তিনি কাশ্মীরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ইউনেস্কো কারুশিল্প, লোকশিল্প, মিডিয়া আর্টস, ফিল্ম ডিজাইন, সাহিত্য, সঙ্গীত ও শিল্পচর্চা এই 7টি বিষয় বিবেচনা করে কোনো শহরকে ক্রিয়েটিভ সিটি হিসেবে তালিকাভুক্ত করে থাকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে
বাংলাদেশ সময় রাত 8টায়। শোয়েব মালিক এবং মোহাম্মদ রিজওয়ানের অসুস্থতায় কিছুটা ব্যাকফুটে পাকিস্তান, তবে ছন্দে আছেন বাবর আজম, হাফিজ এবং আসিফ আলী খেলছেন গুরুত্বপূর্ণ ইনিংস। বল হাতেও শাহিন আফ্রিদি, হ্যারিস, রৌফরা গতি আর সুইংয়ের ঝড় তুলেছেন। আরও একবার ফাইনালে যেতে মরিয়া পাকিস্তান। অন্যদিকে মোমেন্টাম ধরে রাখতে চাইছে অজিরা। ফ্রিঞ্জ, ওয়ার্নার, ম্যাক্সওয়েল, স্মিথরা রয়েছেন ভালো অবস্থায়। পাশাপাশি বল হাতেও স্টার্ক, হ্যাজলউড, স্টয়ানিসরা জ্বলে উঠলেও কঠিন লড়াই হবে পাকিস্তানের জন্য। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। 4 বছরের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যৌথ পদক্ষেপ নিতে আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র চীন ঐকমত্য, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশ্বাস। এবং ভারী তুষারপাতে বিপর্যস্ত চীনের উত্তর পূর্বাঞ্চল, বন্ধ হয়ে গেছে যানবাহন, ট্রেন ও বিমান চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ে।